This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কাল দুপুর সোয়া দুটোর পর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছবেন নরেন্দ্র মোদী। দুপুর 3টায় জনসভা, সরকারি প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে মোদীর কর্মসূচির স্থল হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, যেখানে রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান। আবার সভাস্থল ডোকলামের ঠিক নিচেই এখন চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন স্নেক। উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নতুন দিকে মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতিও। এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছাইও বাড়তি মাত্রা যোগ করছে বঙ্গ সফরে। রাত পহলেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল নরেন্দ্র মোদীর এই প্যারেড গ্রাউন্ডে সভা রয়েছে। জনসভার পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের কিছু সূচনা করবেন এবং শিলান্যাসও করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিন্তু এখন ব্যস্ততা এই প্যারেড গ্রাউন্ডে তুঙ্গে উঠেছে। এসপিজি ইতিমধ্যে এই প্যারেড গ্রাউন্ডের মাঠ দখল করে নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গের উন্নয়নের ব্যাপারে কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে আলিপুরদুয়ারবাসী। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়, TV9 বাংলা। 2016 সালে আমাদের বীরপাড়াতে, মাদারিহাট বীরপাড়াতে, সেখানে প্রধানমন্ত্রী যে এসেছিলেন এবং তারপরেই এই প্রথম আলিপুরদুয়ারের শহরের বুকে এবং আলিপুরদুয়ারের হৃৎপিণ্ড প্যারেড গ্রাউন্ডে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি আসেন। তো স্বাভাবিক কারণেই মানুষের উৎসাহ তুঙ্গে রয়েছে এবং সেই সাথে সাথে মানুষের আশাও একটু বেশি হয়েছে, স্বাভাবিক। কিন্তু আমরা মনে করি যে প্রধানমন্ত্রীজি আলিপুরদুয়ারে আসেন, এটাই ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং সর্বোপরি কয়েকদিন আগে ঘটে যাওয়া অপারেশন সিঁদুরের পরেই পশ্চিমবঙ্গে প্রথম তিনি আসলেন এবং তার মধ্যে আলিপুরদুয়ারকে তিনি বেছে নিলেন। তো আলিপুরদুয়ার বাসী হিসেবে আমরা গর্বিত অনুভব করছি। টার্গেট 2026। জামাই ষষ্ঠীর আগের দিনই বাংলায় দুদিনের সফরে অমিত শাহ। আগামী মাসেই টালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন। বছর ঘুরলেই বিধানসভা ভোট। কি বার্তা দেবেন বিজেপির চাণক্য? 31 মে রাতে কলকাতার একটি হোটেলে রাত্রিবাস করবেন শাহ। 1 জুন নেতাজি ইন্ডোরে দলীয় সভা করতে পারেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভায় 10,000 কর্মী সমর্থক থাকতে পারেন। বিধায়ক, জেলা সভাপতিদের সভায় থাকতে নির্দেশ বিজেপির। বৈঠকে থাকবেন বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিরাও। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীজির এই মূলত সাংগঠনিক সফর নিয়েও অত্যন্ত উৎসাহিত নবনির্বাচিত আমাদের মণ্ডল সভাপতি, প্রায় 1200 মণ্ডল সভাপতি, নবনির্বাচিত জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। ভোট এলেই এরা একটু বেশি আসেন কোনোভাবে কোনো ভোটের কথা শোনা গেলেও দেখবেন এদের যাতায়াত বাড়ছে। তো এরা তো রাজনৈতিক পরিযায়ীর ভূমিকা নিয়ে নেন, রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন, আর ভোটের সময় এসে তারা ডেইলি প্যাসেঞ্জারি করেন। প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন। খালি হাতে আসবেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকা বকেয়া, এলে বাংলার অধিকারের টাকা দিতে আসবেন। খালি হাতে নাটক করতে আসবেন না। মানুষ বিচার করবেন, আপনারা আবার প্রত্যাখ্যাত হবেন। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের। বাংলাদেশে একাধিক মতুয়া পরিবারের উপর অত্যাচার চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে। তাদের ঠিক কি অভিযোগ জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, কি চলছে বাংলাদেশে?
দেখো তন্নিষ্ঠা, 22শে মে, গত 22শে মে বাংলাদেশের যশোর জেলার মহিষাহাটি এই এলাকাতে প্রায় 20টি মতুয়া পরিবারের উপরে হামলা হয়, তাদের উপরে মারধর করা হয়, তাদের উপরে পাশবিক অত্যাচার হয়েছে, এমনটা অভিযোগ করছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জেনারেল সেক্রেটারি। এবং তার অভিযোগ যে এই যে জায়গা শুধু এখানে নয়, এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে মতুয়া পরিবার বেছে বেছে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, এবং এটা যাতে অবিলম্বে বন্ধ করা যায় সেই কারণেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয় আজকে। এবং সেই চিঠিতে একই সঙ্গে উল্লেখ করা হয় যদি এগুলো বন্ধ করা না হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বাংলাদেশ এবং ভারতবর্ষের যত মতুয়া সমর্থনরা রয়েছেন তারা সকলে একত্রিত হয়ে একটা বৃহত্তর আন্দোলন করবেন। অর্থাৎ মতুয়ারা একটা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে যেভাবে বাংলাদেশে মতুয়াদের উপরে অত্যাচার নেমে আসছে সেই অত্যাচার ঠেকাতে হবে, এবং তার পাশাপাশি যদি তারা ঠেকাতে ব্যর্থ হয় কোনোভাবে ইউনূস সরকার, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মতুয়ারা একটা আন্দোলন গড়ে তুলবেন এবং সেই আন্দোলনে বাংলাদেশের মতুয়ারা তারাও সামিল হবে, এমনটাই কিন্তু বলছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে। এবং সেই কারণেই আজ তারা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাই জানালেন। ধন্যবাদ। বেশ নজর রাখো দীপঙ্কর, ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে একাধিক মতুয়া পরিবারের উপর অত্যাচার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মাননীয় রাষ্ট্রপতিকে আপনারা অবিলম্বে আমাদের দাবি, বাংলাদেশে মতুয়া এবং হিন্দু পরিবারের উপর যে অত্যাচার, আপনাদের মাধ্যমে সেই অত্যাচার বন্ধ করুন। আমরা আপনাদের কাছে সেই আবেদন রাখি। পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে যেখানে যে সংগঠন আছে প্রত্যেক সংগঠনকে আমরা বার্তা দিতে চাই, যদি অবিলম্বে এই নির্যাতন বন্ধ না হয় আমরা সাংগঠনিকভাবে বাংলাদেশ এবং ভারতবর্ষের যত মতুয়া আছে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব। চাকরি নিয়ে দোটানা, কাল মোদির দ্বারস্থ হতে চান শিক্ষকরা। আলিপুরদুয়ারে আছে চাকরিহারাদের প্রতিনিধি দল। 23শে মে মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। জেলা শাসক, জেলা সভাধিপতির সঙ্গেও কথা হয় চাকরিহারা শিক্ষকদের। এখনো দেখা করার সময় পাননি আন্দোলনকারী শিক্ষকরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য মানুষ তাদেরও চাকরি চলে গেল। তো আমরা একজন দেশের প্রধান হিসেবে তার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সৎ, এই যোগ্য মানুষগুলো তারই তো দেশের মানুষ। তো তিনি এই ব্যাপারে কিছুটা তার যতখানি সম্ভব তিনি হস্তক্ষেপ করুন এবং একটু চিন্তাভাবনা করুন যে যাতে এই যোগ্য মানুষগুলোকে বাঁচানো যায়। আসলে আমরা আমাদের অনুরোধ বলুন, দাবি বলুন, আমরা তো প্রত্যেকের কাছেই রাখছি, যিনি প্রত্যেকেই আশা করি সৎ মানুষের সঙ্গেই থাকতে চান। তো যার যেভাবে সম্ভব তাকে সেভাবেই আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি। ঠিক সেইভাবেই একজন দেশের প্রধান হিসেবে তাকে আমরা আমাদের পাশেও চেয়েছি। যোগ্য প্রার্থী আছেন যাদের চাকরি চলে গেছে, তারা তো বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, আমরা দেখতে পেরেছি, কিন্তু সরকার যেভাবে তাদেরকে নির্যাতন করছে সেটাও আমরা দেখতে পেরেছি। তারা এসেছিল, আমাদের জেলা সভাপতি মিঠু দাস এবং আমার সাথে যোগাযোগ করেছেন। তারা লিখিতভাবে জানিয়েছেন যে যদি আমরা একটু দেখা করতে পারি প্রধানমন্ত্রীর সাথে। আমরা বলেছি আমরা চেষ্টা করতে পারি, যেহেতু আফটার অল এটা পিএমওর ব্যাপার আছে, আমরা চেষ্টা করতে পারি। আমরা কথা দিতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারি কত দূর কি হতে পারে। চাকরিহারাদের যারা এইসব পরামর্শ দিচ্ছেন তারা চাকরিহারাদের সর্বনাশটা বাড়াচ্ছেন। মোদি কেন? কারোই ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে দেওয়ার। সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করতে হবে। চাকরিহারাদের দাবি হওয়া উচিত ছিল, যারা নিজেরা যথার্থই যোগ্য বলে মনে করেন, মমতার উপর চাপ দিয়ে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার চাকরি পেয়েছে তাদের নামের লিস্টটাকে প্রকাশ করানো, সেটাই ছিল আসল আন্দোলন। সেটা ওরা করছেন না, ওরা বিভ্রান্ত হচ্ছেন, ওদের কেউ কেউ বিভ্রান্ত করছেন। মোদি কেন? কেউ ওদের বাঁচাতে পারবেন না। পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে রাজ্য। পাশাপাশি রিভিউ পিটিশনের রায় পক্ষে গেলে সেই অনুযায়ী ব্যবস্থার রাস্তাও খোলা রাখছে রাজ্য সরকার। 2016 পর 2025 রাজ্যে আবার এসএসসি পরীক্ষা। 2016 প্যানেল বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবার সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। 2016 প্যানেলের সঙ্গে আরও নতুন পথ তৈরি করে পরীক্ষার রাস্তায় হাঁটছে রাজ্য।
চাকরিহারাদের জন্য বয়সের ছাড় ও অভিজ্ঞতার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মৃত্যু পরোয়ানা দাবি চাকরিহারাদের। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন। আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। তিনি বলছেন প্রথমে পরীক্ষা, দ্বিতীয়ত রিভিউ। এটা উল্টো হওয়া উচিত। প্রথমত রিভিউ, দ্বিতীয়ত পরীক্ষা। কারণ আগে রিভিউয়ের লড়াইটাকে পাখির চোখ করা দরকার, স্ট্রং গ্রাউন্ড করে সমস্ত তথ্য দিয়ে রিভিউতে কিভাবে জেতানো সম্ভব হয় সেটাকে আগে দেখা দরকার। পরীক্ষা তো অনেক দূরের ব্যাপার। ফটোকপির দোকানে তৈরি হচ্ছিল জাল বার্থ সার্টিফিকেট। গ্রেপ্তার দোকানের মালিক। হুগলির চণ্ডীতলার গরলগাছা এলাকায় ওই ফটোকপির দোকানে রমরমিয়ে চলছিল জাল বার্থ সার্টিফিকেট তৈরির কারবার। সনদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, কতদিন ধরে চলছিল এই জাল কারবার? দেখো তনিষ্ঠা, পুলিশ যেটা জানিয়েছে বেশ কয়েকদিন ধরে এই ঘটনা তারা তদন্ত করছিল। এর আগে অভিযোগ হয়েছিল, যেটা পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে এই ঘটনায় অর্থাৎ জাল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট তৈরি শুরু নয়, তারা আধার কার্ডও নাকি তৈরি করতো, জাল তৈরি করতো। এই ঘটনা এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনের মধ্যে একজনের যার জেরক্সের দোকান ছিল অর্থাৎ ফটোকপির দোকান ছিল তাকে আগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ যেটা আরো বলছে, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট নয়, আধার কার্ড সহ অন্যান্য নথিও কিন্তু একটা চক্র ছিল, যারা এই চক্রের মাধ্যমে যারা নকল আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা অন্যান্য শংসাপত্র কিন্তু তৈরি করতো এবং ইতিমধ্যেই আগেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত আছে বা এই জাল কতটা বিস্তার হয়ে আছে সেটা পুলিশ তদন্ত করছে। নজর রাখুন। ধন্যবাদ।